গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছি হুমায়ুন আহমেদের উপন্যাস দুই দুয়ারি। উপন্যাসটিকে আমরা দুইটি পর্বে ভাগ করেছি। পড়ছি এর প্রথম পর্ব। মতিন সাহেব গাড়ির এক্সিলেটর আরও খানিকটা নামিয়ে দিলেন। স্পিডোমিটারের কাঁটা ৭০ থেকে ৮০-তে চলে এলো। ময়মনসিংহ ঢাকা হাইওয়ে, ফাঁকা রাস্তা, ঘণ্টায় ৮০ কিলোমিটার, কিছুই না। মতিন সাহেবের ছোট মেয়ে মিতু পেছনের সিটে বসে আছে। তার হাতে সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। রওনা হবার সময় সে পড়তে শুরু করেছে। এখন আর অল্প কিছু পাতা বাকি। মনে হচ্ছে ঢাকায় পৌঁছাবার আগেই সে বইটা শেষ করতে পারবে। গাড়ি শালবনের ভেতর ঢুকল। মতিন সাহেব গাড়ির স্পিড আরও খানিকটা বাড়িয়ে দিলেন। স্পিড বাড়াতে শুরু করলে নেশার মতো হয়, শুধু বাড়াতে ইচ্ছা করে। মিতু বই বন্ধ করে মিষ্টি গলায় ডাকল, বাবা। মতিন সাহেব হাসি মুখে বললেন, কি মা? ঢাকায় পৌঁছতে আর কতক্ষণ লাগবে? ৪৫ মিনিট। গিভ অ্যান্ড টেক 10 মিনিটস। গিভ অ্যান্ড টেক 10 মিনিটস মানে কি বাবা? তিনি প্রশ্নের জবাব দিতে পারলেন না। আচমকা আতঙ্কে জমে গেলেন। রাস্তার মাঝামাঝি একটা লোক দাঁড়িয়ে আছে। সরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যে গাড়ি ঘণ্টায় ৯০ কিলোমিটার যাচ্ছে তাকে মুহূর্তের মধ্যে থামানো সম্ভব নয়। লোকটির পাশ কেটে বেরিয়ে যাবার মতো জায়গা কি আছে? মতিন সাহেব একই সঙ্গে হর্ন এবং ব্রেক চাপলেন। চাপা গলায় বললেন, ও মাই গড, ও মাই গড। ঢক করে শব্দ হল। লোকটি গাড়ির মাঠগার্ডে ধাক্কা খেয়ে ছিটকে পড়ল রাস্তার একপাশে। গাড়ি তাকে ছাড়িয়ে ৩০ গজের মতো এগিয়ে পুরোপুরি থামল। মতিন সাহেব ইগনিশন সুইচ বন্ধ করে মাথা ঘুরিয়ে তাকালেন মেয়ের দিকে। মিতুর মুখ আতঙ্কে সাদা হয়ে আছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, পাতলা ঠোঁট কালচে দেখাচ্ছে। মিতু ফিসফিস করে বলল, বাবা, লোকটা কি মারা গেছে? মতিন সাহেব পকেট থেকে রুমাল বের করে কপাল মুছতে মুছতে বললেন, আমার তাই ধারণা। এখন আমরা কি করব বাবা? কিছুক্ষণ চুপচাপ বসে থাকব। তিনি গাড়ির গ্লোব কম্পার্টমেন্টে সিগারেটের জন্য হাত বাড়ালেন। তার মনে পড়ল ২ মাস আগে সিগারেট ছেড়ে দিয়েছেন। গ্লোব কম্পার্টমেন্টে একটা টর্চ লাইট ছাড়া কিছুই নেই। তিনি চোখ বন্ধ করে বসে আছেন। এরকম একটা ঘটনা ঢাকা শহরে ঘটলে কি হতো দ্রুত ভাবার চেষ্টা করছেন। এতক্ষণে হাজারখানিক লোক জমে যেত। গাড়ির কাঁচ ভাঙত। তাকে এবং মিতুকে গাড়ি থেকে টেনে নেওয়াত। কিছু লোক একত্র হলে এক ধরনের হিংস্রতা আপনা আপনি জেগে ওঠে। মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর সব কাণ্ড ঘটে। মতিন সাহেব দরজা খুললেন। মিতু ভীত গলায় বলল, কোথায় যাচ্ছ বাবা? লোকটাকে দেখে আসি। আমার ভয় লাগছে। ভয়ের কিছু নেই। তিনি লক্ষ্য করলেন তার নিজেরও ভয় লাগছে। গায়ে কাঁটা দিচ্ছে, মুখে থুতু জমা হচ্ছে। প্রচণ্ড ভয় পেলে শরীরের হরমোনাল ব্যালেন্স নষ্ট হয়, বমি ভাব হয়, মুখে থুতু জমতে থাকে। মিতু ক্ষীণ গলায় বলল, তাড়াতাড়ি এসো বাবা, আমার কেমন জানি লাগছে। তিনি এগিয়ে গেলেন। লোকটি মারা গিয়ে থাকলে কি করবেন বুঝতে পারছেন না। এখানে ফেলে রেখে যাবেন, নাকি তার বাচ্চা মেয়ের পাশে রক্তমাখা একটা ডেড বডি নিয়ে ঢাকার দিকে রওনা হবেন? মিতুর জন্যে তা হবে ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতার জন্যে তার মেয়ে এখনও তৈরি নয়। শুধু তার মেয়ে নয়, তিনি নিজেও তৈরি নন। মতিন সাহেব একদলা থুতু ফেললেন। মতিন সাহেব লোকটির পাশে দাঁড়াতেই সে উঠে বসল, মাথা উঁচু করে তাকাল। লোকটির চোখ পিটপিট করছে। সূর্যের আলো পড়ছে তার চোখে। সে ভালোমতো তাকাতে পারছে না। মতিন সাহেব পুরো হকচকিয়ে গেলেন। লোকটি বেঁচে আছে তা এখনও মতিন সাহেবের কাছে বিশ্বাসযোগ্য তথ্য হিসেবে ধরা পড়ছে না। তবে বেঁচে আছে তা তো দেখাই যাচ্ছে। এই তো লোকটার গায়ের নীল হাফ শার্টে রক্তের ছোপ, কালো রঙের প্যান্টের হাঁটুর কাছটা ছেঁড়া। মতিন সাহেব বিস্মিত গলায় বললেন, আপনি বেঁচে আছেন? সে লজ্জিত ভঙ্গিতে হাসল, যেন বেঁচে থাকার অপরাধে সে অপরাধী। মরে গেলেই যেন ব্যাপারটা শোভন ও সুন্দর হতো। আপনি কি উঠে দাঁড়াতে পারবেন? জি। লোকটি উঠে দাঁড়াল। তার হাঁটুর কাছেও অনেকখানি কেটেছে, চুয়ে চুয়ে রক্ত পড়ছে। থ্যাংক গড যে আপনি বেঁচে আছেন। এখানে দাঁড়িয়ে থাকুন, আমি গাড়ি ব্যাক করে আনছি। আপনাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাব। লাগবে না, ডাক্তার পরীক্ষা করে দেখুক। আপনার তো বেঁচে থাকারই কথা না। সে হাসল। মতিন সাহেব লোকটির দিকে ভালো করে তাকালেন। অসম্ভব রোগা লম্বা একজন মানুষ।
অতিরিক্ত রকমের ফর্সা, হাতের নীল শিরা চামড়া ভেদ করে ফুটে রয়েছে, সরল ধরনের লম্বাটে মুখ, চোখে এক ধরনের শান্ত ভাব আছে যা শুধুমাত্র পশুদের চোখেই দেখা যায়। গাড়িতে উঠেই লোকটি ঘুমিয়ে পড়ল। এটা ভালো লক্ষণ না। প্রচণ্ড আঘাতে মস্তিষ্কে রক্তপাত হলে ঘুম পায়। সেই ঘুম সচরাচর ভাঙে না। ঘুমোতে ঘুমোতে কোমায় চলে যায়। কোমা থেকে মৃত্যু। মিতু ফিসফিস করে বলল, বাবা, উনি কি ঘুমোচ্ছেন? হ্যাঁ মা। উনার কিন্তু খালি পা। তিনি তাকিয়ে দেখলেন সত্যি সত্যি খালি পা। পায়ে নিশ্চয়ই স্যান্ডেল ছিল, ছিটকে পড়েছে। লোকটিকে গাড়িতে ওঠানোর সময় খেয়াল হয়নি। এখন স্যান্ডেলের জন্য আবার ফিরে যাবার কোনো অর্থ হয় না। মিতুর মুখ থেকে ফ্যাকাশে ভাব এখনো দূর হয়নি। তার বয়স 10। এবছর ক্লাস 5-এ উঠেছে। তার ক্ষুদ্র জীবনে এমন ভয়ঙ্কর ঘটনা আর ঘটেনি। সে সোনার কেল্লা বইটা তার চোখের সামনে ধরে রেখেছে, কিন্তু এই বইয়ে মন দিতে পারছে না। বাবা। কি মা? আমার কেমন জানি ভয় ভয় লাগছে। কিসের ভয়? মনে হচ্ছে উনি মরে গেছেন। আরে দূর, তুমি চুপচাপ বই পড়তে থাকো। আমি বরং গান দিয়ে দিই। দেব? দাও। ভলিউম অনেকখানি বাড়িয়ে মতিন সাহেব ক্যাসেট চালু করলেন। তিনি ভেবেছিলেন গানের শব্দে লোকটি জেগে উঠবে। তা হল না। লোকটি সিটে হেলান দিয়ে পাথরের মতো পড়ে আছে। মতিন সাহেবের মনে হল মিতুর কথাই হয়তো সত্যি, লোকটি মরে গেছে। ক্যাসেটে গান হচ্ছে। মতিন সাহেব মন দিয়ে গানের কথা শুনতে লাগলেন। কোনো কিছুতে নিজেকে ব্যস্ত রাখা। সকাতরে ওই কাঁদিছে সকালে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শুনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। ক্ষুদ্র আশা নিয়ে রয়েছে বাঁচিয়ে সদাই ভাবনা, যা কিছু পায় হারায়ে যায়, না মানে সান্ত্বনা। মিতু ফিসফিস করে বলল, বাবা। কি মা? লোকটা মরে গেলে আমরা কি করব? আমরা তার আত্মীয় স্বজনকে খবর দেব। তোমাকে পুলিশ ধরবে না? না, এটা একটা অ্যাক্সিডেন্ট। আমার মনে হচ্ছে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। ভয় লাগছে বাবা। ভয়ের কিছু নেই, লোকটা মরেনি। মতিন সাহেব আর চোখে তাকালেন। লোকটি নড়ছে না, নিঃশ্বাস ফেলছে বলেও মনে হচ্ছে না। সম্ভবত মারা গেছে। প্রথমেই তাকে একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। তিনি গাড়ির গতি বাড়িয়ে দিলেন। স্পিডোমিটারের কাঁটা আবার 90-এর কাছাকাছি চলে এলো। না, লোকটি মরেনি। ডাকা মাত্র উঠে বসল। হেঁটে হেঁটে ঢুকল ডাক্তারের চেম্বারে। ডাক্তার জাকির হোসেন মতিন সাহেবের বন্ধু। তিনি দেখে টেখে বললেন, তেমন কিছু না, 2-একটা জায়গা ছিঁড়ে গেছে। ওয়াশ করে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছি। হাঁটুতে স্ট্রিচ লাগবে, দ্যাটস ইট। মতিন সাহেব চিন্তিত গলায় বললেন, মাথায় চোট পেয়েছে কিনা দেখবেন। সারা রাস্তা ঝিমুতে ঝিমুতে এসেছে। ডাক্তার সাহেব সহজ গলায় বললেন, মাথায় চোট পেয়েছে বলে মনে হয় না। চোখের মনি ডাইলেটেড হয়নি। রিফ্লেক্স অ্যাকশন ভালো। লম্বা ঘুম দিলে ঠিক হয়ে যাবে। একটা পেইন রিলিফার দিয়ে দিচ্ছি। ব্যথা বেশি হলে খেতে হবে। প্রেসক্রিপশন লিখতে গিয়ে ডাক্তার নাম জিজ্ঞেস করলেন। লোকটি বিব্রত চোখে তাকাল, যেন খুব অস্বস্তি বোধ করছে। বলুন, নাম বলুন। আমার কোনো নাম নেই। নাম নেই মানে? লোকটি মাথা নিচু করে ফেলল আর চোখে তাকাল মতিন সাহেবের দিকে। তার চোখে চাপা সংশয়। মতিন সাহেব খানিকটা হকচকিয়ে গেলেন। তাকাচ্ছেন মিতুর দিকে। ডাক্তার সাহেব বললেন, আপনি কি নাম মনে করতে পারছেন না? না। আপনার পরিচিত কারোর নাম মনে আছে? লোকটি মিতুর দিকে তাকিয়ে বলল, এই মেয়েটার নাম মিতু। এই মেয়ে ছাড়া অন্য কারো নাম মনে পড়ছে না? না। আপনি কি করেন বলুন তো? কিছু করি না। কিছু নিশ্চয় করেন, এখন মনে করতে পারছেন না, তাই না? জি। আচ্ছা, অ্যাক্সিডেন্টের পরের ঘটনা মনে আছে? আছে। 2-একটা বলুন তো শুনি। মিতু তার বাবার সঙ্গে কথা বলছিল, গান হচ্ছিল। কি গান? লোকটি মতিন সাহেবকে পুরোপুরি চমকে দিয়ে গানের প্রতিটি লাইন বলে গেল। মতিন সাহেব যেমন চমকালেন, ডাক্তার তেমন চমকালেন না। সহজ গলায় বললেন, সাময়িক অ্যামনেশিয়া। শকটা কেটে গেলে ঠিক হয়ে যাবে। ভালোমতো রেস্ট হলেই স্মৃতি ফিরে আসবে। ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি। 10 মিলিগ্রাম করে ফ্রিজিয়াম ঘুমোতে যাবার 1 ঘন্টা আগে খেতে হবে। ডাক্তার লোকটির দিকে তাকিয়ে বললেন, আপনার কি বমি ভাব হচ্ছে? জি না। মাথা ঘুরছে? ঘুরছে না, তবে কেমন যেন লাগছে।
আচ্ছা বসুন এখানে, আমি আপনার ব্লাড প্রেশার মাপি। মতিন সাহেব ডাক্তারের চেম্বারের বাইরে চলে এলেন। তাকে একটা সিগারেট খেতেই হবে। মিতু তার পেছনে পেছনে এলো। রাস্তার পাশের সিগারেটের দোকান থেকে সিগারেট কিনলেন। মুখে এখনো থুতু জমা হচ্ছে। একটা মিষ্টি পান কিনলেন। মিতুর দিকে তাকিয়ে বললেন, পান খাবি রে মিতু? খাবো, মিষ্টি পান। মিতু পান মুখে দিয়ে বড়দের মতো পিক ফেলে বলল, লোকটাকে এখন আমরা কি করব? বুঝতে পারছি না। ভাবছি একটা শার্ট এবং প্যান্ট কিনে দেব, 100-2 টাকা দিয়ে দেব, ও বাড়ি চলে যাবে। বাড়ি তো চেনে না, যাবে কিভাবে? তুই কি করতে বলছিস? কয়েকদিন আমাদের বাসায় থাকুক, তুমি খোঁজ করে তার আত্মীয় স্বজন বের করো। এটাও করা যেতে পারে। মতিন সাহেব চেম্বারে ঢুকলেন। লোকটি খুশি খুশি গলায় বলল, আমার ব্লাড প্রেশার স্বাভাবিক, হার্টবিটও স্বাভাবিক। মতিন সাহেব বললেন, সবকিছু স্বাভাবিক হলেই ভালো। তিনি লোকটিকে বাসায় নিয়ে এলেন। মতিন সাহেবের বাসা বনানীতে, নিজের বাড়ি নয়, ভাড়া করা, পুরনো ধরনের বাড়ি, অনেকগুলি ঘর, সামনে ফাঁকা জায়গায় দেশি ফুলের গাছ, চাপা গাছ, কেয়া গাছ, হাসনাহেনা, জংলা জংলা ভাব আছে। বাড়ির দক্ষিণে 2টা ঝাঁকড়া কাঁঠাল গাছ, একটা কাঁঠাল গাছের তলা বাঁধানো। ছুটির দিনের দুপুরে মিতু এইখানে বসে একা একা সাপ লুডু খেলে। কাঁঠালতলার আরেকটা নাম আছে, কান্নাতলা। মন খারাপ হলে মিতু এখানে বসে কাঁদে। এত বড় বাড়িতে মানুষের সংখ্যা অল্প। মতিন সাহেবের স্ত্রী সুরমা, তিনি মতিঝিল জনতা ব্যাংকের মহিলা শাখার ম্যানেজার। সারাদিন অফিসেই থাকেন। সন্ধ্যা নাগাদ ফিরে প্রথমেই সবাইকে খানিক্ষণ বকাঝকা করেন, তারপর উঠে যান দোতলায়। রোজ সন্ধ্যায় তার মাথা ধরে। দোতলায় তার ঘরে দরজা বন্ধ করে 2 ঘণ্টা চোখ বন্ধ করে শুয়ে থাকেন। তারপর একতলায় নেমে এসে আবার সবাইকে খানিক্ষণ বকাঝকা করেন। ঝড়ঝাপটা বেশিরভাগ সময় যায় তার বড় ছেলে সাবেরের ওপর দিয়ে। সাবের এই পরিবারে বড় ধরনের সমস্যা তৈরি করেছে, সবাইকে অশান্তিতে ফেলেছে। সাবের দোতলায় থাকে। একেবারে কোণার 2টি ঘর তার, একটি স্টাডি রুম, অন্যটি শোবার ঘর। সাবের 3 বছর আগে ডাক্তারি পাশ করেছে। পাশ করবার পরপরই ঘোষণা করেছে ডাক্তারি কিছুই সে শিখতে পারেনি। সে চিকিৎসার ক খ জানে না, কাজেই ডাক্তারি করবে না। মতিন সাহেব সাবেরকে ডেকে বলেছিলেন, শুনলাম তুমি চাকরি বাকরি নিতে চাও না, সত্যি? সাবের শান্ত গলায় বলেছে, সত্যি, প্রাইভেট প্র্যাকটিসও করতে চাই না। কেন চাও না? আমি ডাক্তারি কিছু শিখতে পারিনি। পরীক্ষায় তো খুব ভালো রেজাল্ট করেছ। তা করেছি, কিন্তু আমার কিছুই মনে নেই। কিছুই মনে নেই বলতে কি মিন করছ? যেমন ধরো ডিপথেরিয়া, কিছুক্ষণ আগে ডিপথেরিয়া নিয়ে চিন্তা করছিলাম। ডিপথেরিয়াতে অ্যান্টিটক্সিক দিতে হয় এবং অ্যান্টিবায়োটিক দিতে হয়। অ্যান্টিটক্সিনের ডোজ কিছুই মনে নেই। ডিপথেরিয়াতে কার্ডিয়াক ফেলিউর হয়, কেন হয় তাও মনে নেই। সব কিছু মনে থাকতে হবে? অফকোর্স মনে থাকতে হবে, মানুষের জীবন নিয়ে কথা। তুমি তাহলে কি করবে? আমি নিজে নিজে পড়ব, যেদিন বুঝব যা জানার সব জেনেছি সেদিন চিকিৎসা শুরু করব। মতিন সাহেব বললেন, তুমি যা করছ তা যে এক ধরনের পাগলামি, তা কি বুঝতে পারছ? না, বুঝতে পারছি না। আমি কিছুই বলবো না। এইসব পাগলামি তুমি তোমার মার কাছ থেকে পেয়েছ। তোমার মাকে আমি যেমন কিছু বলি না, তোমাকেও বলবো না। তবে আশা করব যে দ্রুত পাগলামি কাটিয়ে উঠবে। সাবের মাথা নিচু করে রাখল, কিছু বলল না। মতিন সাহেব বললেন, বুঝতে পারছ কি বলছি? পারছি। পাগলামি কাটিয়ে ওঠার চেষ্টা করবে। জি আচ্ছা। পাগলামি কাটিয়ে ওঠার কোনো রকম লক্ষণ সাবেরের মধ্যে দেখা যাচ্ছে না। তার স্টাডি রুমের চিকিৎসা শাস্ত্রের রাজ্যের বই। সারাদিন সে বই পড়ে। যে সময়টা বই পড়ে না, বারান্দায় হাঁটাহাঁটি করে। এ মাথা ও মাথায় যায়, ও মাথা থেকে এ মাথায় আসে। যা পড়েছে তা মনে করার চেষ্টা করে। দোতলায় মার ঘরের পাশের ঘরে থাকে মিতু এবং এশা। মেজমে এশা ইংরেজি সাহিত্যে 2nd ইয়ার অনার্স পড়ছে। রূপবতী না হলেও স্নিগ্ধ চেহারা, অত্যন্ত বুদ্ধিমতী। তার বিয়ের কথা পাকা হয়ে আছে। ছেলেটির নাম জুবায়ের। লেদার টেকনোলজিতে জার্মানি থেকে ডিগ্রি নিয়ে এসেছে। নিজেই ছোটখাটো ইন্ডাস্ট্রির মতো শুরু করেছে। শুরুটা করেছে চমৎকার। জুবায়ের প্রায় এ বাড়িতে আসে। বাড়ির প্রতিটি সদস্য এই ছেলেটিকে খুব পছন্দ করে। মতিন সাহেবের বড় মেয়ের নাম নিশা। মাত্র কিছুদিন হল তার বিয়ে হয়েছে। এই মেয়েটি অসম্ভব রূপবতী।
রূপবতীদের সাধারণ ত্রুটি অহংকার তার মধ্যে পুরোপুরি আছে। নিশার স্বামী ফজলুর রহমান গোবেচারা ধরনের মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্সের অ্যাসোসিয়েট প্রফেসর। নিশা এই বিয়েতে সুখী হয়নি বলে মনে হয়। বাবার বাড়িতে সে যখন আসে স্বামী এবং শ্বশুরবাড়ির বদনাম করতে আসে, মাঝে মাঝে কান্নাকাটিও করে। মতিন সাহেব থাকেন একতলায়, বলা চলে একা একাই থাকেন। এমনও দিন যায় স্ত্রীর সঙ্গে তার কথাই হয় না। এই নিয়ে তার মনে কোনো ক্ষোভ আছে বলে মনে হয় না। মতিন সাহেবের পাশের ঘরে থাকে মিতুর ছোট মামা মন্টু। জগন্নাথ কলেজ থেকে 2 বার বিয়ে পরীক্ষা দিয়ে ফেল করে সে 3য়বারের প্রস্তুতি নিচ্ছে। মন্টুর ঘরের দরজায় বড় বড় করে লেখা মনোয়ার আহমেদ মন্টু, তার নিচে ছোট ছোট অক্ষরে লেখা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। মন্টুর ঘর দিনরাতি খোলা, যার ইচ্ছা সে ঘরে ঢুকছে এবং বেরোচ্ছে। মতিন সাহেবের পরিবারের এই হচ্ছে মোটামুটি পরিচয়। এরা ছাড়াও 2 জন কাজের লোক, একজন বাবুর্চি, একজন মালি, একজন দারোয়ান, একজন ড্রাইভার এ বাড়িতেই থাকে। এদের থাকার জায়গা বাড়ির পেছনের টিন শেডে। এইসব মানুষের সঙ্গে 3 দিন আগে আরেকজন মানুষ যুক্ত হয়েছে, যার কোনো নাম নেই এবং যে পুরনো কোনো কথা মনে করতে পারছে না। একতলায় একটা ঘর তাকে দেয়া হয়েছে। নির্বিকার ভঙ্গিতেই সে সেই ঘরে আছে, খাওয়া দাওয়া করছে, ঘুমুচ্ছে, যেন এটা তার নিজেরই বাড়ি। মাঝে মাঝে গুনগুন করে গান গাইতেও শোনা যাচ্ছে, একটি গান, সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বারতা। মতিন সাহেব লোকটির খোঁজ বের করার ভালোই চেষ্টা করেছেন। থানায় ডায়েরি করিয়েছেন। 2টি দৈনিক পত্রিকায় সন্ধান চাই বিজ্ঞাপন ছবিসহ ছাপা হয়েছে। অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছিল সেখানেও লোক পাঠিয়েছেন, কেউ কোনোরকম সন্ধান দিতে পারেনি। মতিন সাহেব বুঝতে পারছেন না তার কি করণীয় আছে। তিনি মনে মনে ঠিক করে রেখেছেন আরও 3-4 দিন দেখে লোকটাকে যেখান থেকে তুলেছেন সেখানে রেখে আসবেন। কাজটা অমানবিক হলেও কিছু করার নেই, সঙ্গে কিছু টাকা পয়সা দিয়ে দিলেই হবে। লোকটির স্মৃতিশক্তি তার কারণেই হারিয়েছে, তা তো নাও হতে পারে, হয়তো আগে থেকেই স্মৃতিশক্তি ছিল না। বুধবার সন্ধ্যা। মতিন সাহেব বারান্দায় ইজি চেয়ারে বসে আছেন। এশা ট্রেতে করে চা, 1 পিস কেক এবং কলা এনে সামনে রাখল। মতিন সাহেব বললেন, কেমন আছো মা? এশা হাসি মুখে বলল, ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমি মন্দ আছি। পিতা এবং কন্যা দুজনই একসঙ্গে হেসে উঠল। এশা কথা বলা শেখার পর থেকে এই জাতীয় বাক্যালাপ দুজনের মধ্যে চলছে। বয়সের সঙ্গে সঙ্গে ধরনটা একটু পাল্টাচ্ছে। এশার 5 বছর বয়সে কথাবার্তা হতো এরকম। মতিন সাহেব উঁচু গলায় বলতেন, কেমন আছো মামুনি? এশা প্রায় চিৎকার করে বলতো, তুমি কেমন আছো বাবামুনি? আমি মন্দ আছি। আমিও মন্দ আছি, হি 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 হি। আজ দুজনেরই বয়স বেড়েছে, কিন্তু এই একটা জায়গায় যেন বয়স আটকে আছে। এশা বাবার সামনে চা রাখল, কোমল গলায় বলল, কলার খোসা ছাড়িয়ে দেব বাবা? মতিন সাহেব বললেন, তোর কথা শুনে মনে হচ্ছে কলার খোসা ছাড়ানো দারুণ কঠিন কাজ। এই কঠিন কাজটা করে তুই আমাকে সাহায্য করতে চাস? কিচ্ছু করতে হবে না, তুই আমার সামনে বস। বসতে বলার দরকার ছিল না, এশা নিজ থেকেই বসত। সন্ধ্যাবেলা বেশ কিছুটা সময় সে বাবার সঙ্গে বসে। মতিন সাহেব মেয়ের কাছ থেকে বাড়ির সারাদিনের খবরাখবর নেন। এশাকে এবারের গ্যাজেট বলা চলে, কিছুই তার চোখ এড়ায় না, বলেও খুব গুছিয়ে। মতিন সাহেব চায়ে চুমুক দিতে দিতে বললেন, আজ তোর মা আছে কেমন? জানি না, ইউনিভার্সিটিতে যাবার আগে ওকে দিয়েছিলাম। মা খ্যাক করে উঠেছেন, কেন ডিস্টার্ব করছো? বেচারি খেটে খুঁটে বাসায় আসে, ডিস্টার্ব না করলেই হয়। ডিস্টার্ব আবার কি? আমি মার সঙ্গে কথাও বলবো না। যখন মন টন ভালো থাকবে তখন কথা বলবি, তার মন কখনোই ভালো থাকে না। তাও ঠিক। আরেকটা খবর আছে বাবা, বলে ফেল। হরিপ্রসন্ন স্যার এসেছেন। মতিন সাহেব বিরক্ত মুখে বললেন, কেন? কিছু বলেননি, দেখে মনে হলো খুব অসুস্থ। তুমি কি তার সঙ্গে কথা বলবে? ডাকবো? না, এখন কথা বলবো না, মনটা ভালো না। মন ভালো না কেন? তিনি উত্তর দিলেন না, সিগারেট ধরালেন। তিনি এখন পুরোদমে সিগারেট খাচ্ছেন, দিনে 1 প্যাকেটের বেশি লাগে। এশা একটু চিন্তিত বোধ করল। বাবার সিগারেট শুরু করা মানে তার ওষুধের কারখানার বড় ধরনের কোনো সমস্যা, যে সমস্যা নিয়ে তিনি কখনো কারো সঙ্গে কথা বলেন না। সাবেরের খবর কি রে? দাদা ভালোই আছে, একটা নরকঙ্কাল কিনে এনেছে,
অস্থিবিদ্যা যা শিখেছিল সব ভুলে গেছে, আবার নতুন করে নাকি শিখতে হবে। মতিন সাহেব গম্ভীর হয়ে গেলেন। এসা বলল, মার সঙ্গে দাদাকেও নিয়ে যাও, তাকেও কোনো একজন বড় সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। আরেক কাপ চা দেব বাবা? না। তুমি আবার সিগারেট ধরিয়েছ? তোমার কারখানায় কি কোনো সমস্যা হচ্ছে? মতিন সাহেব এই প্রশ্নেরও জবাব দিলেন না। মনে হলো তিনি শুনতে পাননি। এসা বলল, তুমি তো ওই লোকটা সম্পর্কে কিছু জিজ্ঞেস করলেন না। কোন লোকটা? ওই যে যাকে নিয়ে এসেছ, অ্যামনেশিয়া হয়েছে। ওর কোনো খবর আছে নাকি? না, দিব্যি খাচ্ছে দাচ্ছে ঘুমুচ্ছে। মনে হচ্ছে এ বাড়িতে সে সুখে আছে। কারোর সঙ্গে কথা টথা বলে না? নিজ থেকে বলে না, কেউ কিছু বললে খুশি হয়ে জবাব দেয়। আজ দুপুরে ইউনিভার্সিটি থেকে ফিরে দেখি সে কাঁঠাল গাছের নিচে বসে মিতুর সঙ্গে লুডু খেলছে। তুই কি কথা বলেছিস? না, কথা বলতাম, কিন্তু লোকটাকে আমার কেন জানি পাগল মনে হয়। চোখের দৃষ্টি যেন কেমন। আরে দূর, চোখের দৃষ্টি ঠিকই আছে। লোকটা কিছু মনে করতে পারছে না, এই জন্যে তুই ভয় পাচ্ছিস। তোর কাছে মনে হচ্ছে লোকটা পাগল। তুই বরং লোকটার সঙ্গে কথা বল। কেন? কথা বললে বুঝতে পারবি তার ব্যাকগ্রাউন্ড কি, কি ধরনের ফ্যামিলি থেকে এসেছে, পড়াশোনা কি। এতে লোকটাকে ট্রেস করতে সুবিধা হবে। তুমি তো অনেক কথা বলেছ, তোমার কি মনে হয়? মতিন সাহেব খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আমি বুঝতে পারছি না, আমি খানিকটা কনফিউজড। সে কি? মতিন সাহেব আরও একটা সিগারেট ধরালেন। সিগারেট ধরাতে ধরাতে লক্ষ্য করলেন লোকটা হেঁটে হেঁটে কাঁঠাল গাছগুলির দিকে যাচ্ছে। মতিন সাহেব বললেন, লোকটার একটা নাম দরকার, এমনিতে ডাকার জন্য একটা নাম। যতদিন আসল নাম পাওয়া না গেছে ততদিন এই নামে ডাকব। নাম তো বাবা দেয়া হয়েছে। কি নাম? নাম হচ্ছে জুলাই। জুলাই? হ্যাঁ, জুলাই। মিতু নাম রেখেছে। এখন জুলাই মাস, কাজেই তার নাম জুলাই। যখন আগস্ট মাস আসবে তখন তার নাম হয়ে যাবে আগস্ট। মিতুর খুব ইচ্ছা লোকটা যেন সারা জীবন এই বাড়িতে থাকে, যাতে সে প্রতি মাসে একবার করে নাম বদলাতে পারে। এসে খিলখিল করে হেসে উঠল। মতিন সাহেব বললেন, আরেক কাপ চা আনতো মা। আরেক কাপ চা এনে দিচ্ছি, কিন্তু বাবা তুমি তোমার সিগারেটের প্যাকেটটা আমাকে দিয়ে দাও। এরপর তোমার সিগারেট খেতে ইচ্ছা করলে আমার কাছে চাইবে। মতিন সাহেব সিগারেটের প্যাকেট দিয়ে দিলেন। এসা চা বানিয়ে এনে দেখে তার বাবা ঘুমুচ্ছেন। তন্দ্রা নয়, বেশ ভালো ঘুম। ক্লান্ত পরিশ্রান্ত একজন মানুষের ঘুম। এশার তাকে জাগাতে ইচ্ছা করল না। সে চায়ের কাপ নিয়ে বাগানে নেমে গেল। জুলাই নামের লোকটাকে দিয়ে আসা যাক। তার সঙ্গে কথাও হয়নি, কিছুক্ষণ কথা বলা যেতে পারে। তবে নিজের হাতে চা নিয়ে যাওয়াটা বাড়াবাড়ি হচ্ছে। লোকটা লাই পেয়ে যেতে পারে। বরং সে নিজেই নিয়ে এসে চা খাবে। চা খেতে খেতে দু একটা কথা বলবে। বাগানের এই দিকটা অন্ধকার। 40 পাওয়ারের একটা বাল্ব ফিউজ হয়েছে, নতুন বাল্ব লাগানো হয়নি। তবে রাস্তার ল্যাম্পপোস্টের আলো খানিকটা এসেছে এদিকে। সেই আলোয় অস্পষ্ট করে হলেও সবকিছু চোখে পড়ে। লোকটিকে কাঁঠাল গাছের নিচে পা তুলে বসে থাকতে দেখা গেল। বসে থাকার ভঙ্গিটি মজার। পা তুলে পদ্মাসনের ভঙ্গিতে বসা, শির দ্বারা সোজা করা। ধ্যান টেন করছে নাকি? লোকটা বসেছে উল্টো দিকে। এসে এগুচ্ছে পেছন দিক থেকে। লোকটার মুখ দেখতে পাচ্ছে না। পেছন দিক থেকে একটা মানুষের কাছে যেতে ভালো লাগে না। কেমন আছেন? লোকটা চমকে উঠল, উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে। এসা বলল, আমি মিতুর বড় বোন। লোকটা নিচু গলায় বলল, জি আমি চিনি, মিতু বলেছে। আপনি বসুন, দাঁড়িয়ে আছেন কেন? লোকটি বলল, আপনিও বসুন। কথাগুলি এত সহজ এবং এত স্বাভাবিক ভঙ্গিতে বলা হলো যেন দীর্ঘদিনের পরিচিত একজন মানুষ কথা বলছে। এসা বসল। বসতে বসতে বলল, বাবা আপনার খোঁজ বের করার খুব চেষ্টা করছেন। আপনার ছবি দিয়ে বিজ্ঞাপন দেয়া হয়েছে, আপনি কি দেখেছেন? দেখেছি। থানায় খবর দেয়া হয়েছে। যেখান থেকে আপনাকে তুলে এনেছেন সেখানেও লোক পাঠানো হয়েছে। আমি জানি, আপনার বাবা আমাকে বলেছেন। আপনি কি কিছুই মনে করতে পারছেন না? জি না। এর জন্য আপনার মন খারাপ লাগছে না? না। আশ্চর্য, আপনার আত্মীয় স্বজন কারা, তাঁরা কোথায় আছেন, এই ভেবে মন খারাপ হচ্ছে না? লোকটি চুপ করে রইল। এসা বলল, আপনার আত্মীয় স্বজনরা নিশ্চয়ই খুব দুশ্চিন্তায় আছেন, ছোটাছুটি করছেন। লোকটি চুপ করেই রইল, যেন এই প্রসঙ্গে সে কোনো কথা বলতে আগ্রহী নয়। এসা বলল, আপনার পড়াশোনা কত দূর? জানি না। আচ্ছা আচ্ছা, আমি একটা ইংরেজি কবিতা বলি,
আপনি এর বাংলা কি বলুন তো? রিমেম্বার মি হোয়েন আই এম গন অ্যাওয়ে, গন ফার অ্যাওয়ে ইনটু দ্য সাইলেন্ট ল্যান্ড। আমি অর্থ বলতে পারছি না। আপনি কি ইংরেজি জানেন না? ঠিক বুঝতে পারছি না, মনে হয় জানি না। ও আচ্ছা, আমার মনে হচ্ছিল আপনি ইংরেজি জানেন। আমি জানি না। এসা উঠে দাঁড়ালো। লোকটি বলল, চলে যাচ্ছেন? হ্যাঁ, আপনিও ঘরে চলে যান, বৃষ্টি নামবে। দেখুন, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। লোকটি জবাব দিল না। রাত 9টার দিকে বৃষ্টি নামল। এশা নিজের ঘরে পড়ছিল। মালি এসে বলল, আপা, লোকটা কাঁঠাল গাছের নিচে বইয়া বৃষ্টিতে ভিজতাছে। কেন? জানি না, ঘরে যাইতে বললাম, যায় না। না গেলে যাবে না, ভিজুক। পাগল ছাগল মানুষ বাড়িতে রাখা ঠিক না আপা। তোমাকে উপদেশ দিতে হবে না, তুমি তোমার নিজের কাজ করো। মালি চলে গেল। এশা জানলার কাছে গিয়ে পর্দা সরিয়ে ওকি দিল। লোকটা বসে আছে, বৃষ্টিতে ভিজছে। তার মধ্যে কোনো রকম বিকার নেই, যেন একটা পাথরের মূর্তি। লোকটা কি পাগল? কথাবার্তায় অবশ্যই মনে হয়নি। ইংরেজি জানে না, তার মানে মূর্খ ধরনের মানুষ। কাজের মেয়েটি এসে বলল, আপা, আপনার টেলিফোন। কার টেলিফোন? কাজের মেয়েটি মুখ টিপে হাসল, যার মানে এই টেলিফোন জুবাইর করেছে। জুবাইর টেলিফোন করলেই এ বাড়িতে এক ধরনের চাপা হাসি হাসা হয়। এর কোনো মানে আছে? এশা টেলিফোন ধরল। কে এশা? হ্যাঁ। তোমাদের এদিকে কি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। অল্প স্বল্প না ক্যাটস অ্যান্ড ডগস? ভালোই হচ্ছে। বৃষ্টিতে ভিজবে এশা? না। না কেন? আগে একবার তোমার সঙ্গে বৃষ্টিতে ভিজেছি, তারপর তুমি যে কাণ্ড করেছ, তারপর আমার আর সাহসে কুলায় না। আজ আমি সন্ন্যাসীর মতো আচরণ করব। তোমার কাছ থেকে সবসময় 4 হাত দূরে থাকব। ওয়ার্ড অফ অনার। চলে আসব? আসো। ভালো কথা। ওই লোকটার কোনো খোঁজ পাওয়া গেছে, মিস্টার জুলাই? না। লোকটা সম্পর্কে আমার কি ধারণা শুনতে চাও? আমার ধারণা ব্যাটা একটা ফ্রড, বিরাট ফ্রড। স্মৃতিশক্তি হারানোর ভান করে তোমাদের এখানে মজায় আছে। আমাদের এখানে মজার কি আছে? ফুড অ্যান্ড শেল্টার আছে। এই শহরে কটা লোকের ফুড অ্যান্ড শেল্টার আছে জানো? অ্যাবাউট 40% লোকের নেই। তোমরা কাজ করো, ঘাট ধরে ওই লোকটাকে বের করে দাও। লোকটার উপর তোমার এত রাগ কেন? ফ্রড লোকজন আমি সহ্য করতে পারি না। লোকটার গালে 50 কেজি ওজনের 2টো চড় দিলেই দেখবে হারানো স্মৃতি ফিরে এসেছে। ফরফর করে কথা বলছে। কে দেবে চড়? কেউ দিতে রাজি না থাকলে আমি দেব। আচ্ছা, চলে এসো, এসে চড় দিয়ে যাও। এসে টেলিফোন রেখে জানলার পাশে চলে গেল। লোকটা এখনো বৃষ্টিতে ভিজছে। এই কাণ্ড সে কি ইচ্ছা করে করছে? দেখাতে চাচ্ছে তার মাথা ঠিক নেই। সাবের বারান্দায় হাঁটছিল। হাঁটতে হাঁটতে সারা দুপুর যা পড়েছে তা মনে করার চেষ্টা চলছে। বেশিরভাগই মনে পড়ছে না, সব এলোমেলো হয়ে যাচ্ছে। তার ধারণা ব্রেইন পুরোপুরি গেছে। 8 ঘন্টা আগের পড়া জিনিসও কিছুই মনে নেই। কিছুক্ষণ আগে সে ডায়েট সম্পর্কে পড়ছিল। একজন পূর্ণবয়স্ক মানুষের কি কি মিনারেল লাগে, কতটুকু লাগে, সব তালগোল পাকিয়ে গেছে। মনে করার চেষ্টা করেও লাভ হচ্ছে না। ক্যালসিয়াম দৈনিক 1 গ্রাম। WHO বলছে তার চেয়ে কম হলেও চলে, 0.4 থেকে 0.7। আয়রন 15 মিলিগ্রাম, আয়োডিন 0.1 মিলিগ্রাম, ফসফরাস 1 গ্রাম। আসল জিনিসটাই মনে আসছে না, সোডিয়াম কতটুকু দরকার। অনেকখানি দৈনিক খাবার লবণ শরীরে যাচ্ছে, দরকার কতটুকু? এই লবণের সঙ্গে আবার ব্লাড প্রেশার জড়িত। ফ্লোরিনও তো দরকার, কতটুকু? একটু আগে পড়া, অথচ কিছুই মনে পড়ছে না। সাবেরের প্রায় কান্না পাচ্ছে। মিতু একতলা থেকে দোতলায় উঠে এলো। বারান্দায় সাবেরকে হাঁটাহাঁটি করার দৃশ্য সেখানিক্ষণ দেখে সহজস্বরে বলল, ভাইয়া, তুমি বৃষ্টিতে ভিজছ? সাবের তার দিকে তাকালো, কিছু বলল না। তার চোখে মুখে সুস্পষ্ট বিরক্তি। সোডিয়াম ইনটেকের পরিমাণ মনে করতে হবে, যেভাবেই হোক মনে করতে হবে। মিতু আবার বলল, ভাইয়া, তুমি বৃষ্টিতে ভিজে নেতা নেতা হয়ে গেছ। বিরক্ত করিস না তো। তোমাকে কিরকম যেন পাগলের মতো লাগছে। তাই নাকি? সাবের এই প্রথম লক্ষ্য করল বৃষ্টির ছাটে সে সত্যি সত্যি অনেকখানি ভিজেছে। ঠান্ডা লেগে যেতে পারে। ঠান্ডা লাগলে অনেক রকম কমপ্লিকেশন। শরীরের ডিফেন্স সিস্টেম দুর্বল হয়ে যাবে, ভাইরাস ঝেঁকে বসবে। ইনফ্লুয়েঞ্জা। আচ্ছা, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের নাম কি যেন? মিতু। কি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? হ্যাঁ, অল্প একটু বাকি। পুরোপুরি পাগল হলে তুমি কি করবে?
জানি না। মিস্টার জুলাইয়ের মতো বৃষ্টিতে বসে বসে ভিজবে? মিস্টার জুলাই কে? ওই দেখো কাঁঠাল গাছের নিচে বসে ভিজছে। লোকটা কে? কেউ জানে না কে। আমরা যখন ময়মনসিংহ থেকে আসছিলাম তখন গাড়িতে ধাক্কা দিয়ে লোকটাকে ফেলে দেয়। প্রথম ভাবলাম মরে গেছে, কিন্তু মরে নাই, বাসায় নিয়ে এসেছি। এই লোকটাও তোমার মতো কিছু মনে রাখতে পারে না। কতদিন হলো আছে? 4 দিন হয়ে গেল। আমাকে তো কেউ কিছু বলেনি। তোমাকে বলে কি হবে? সাবের দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তাও ঠিক। আমি নিজের যন্ত্রণাতেই অস্থির, অন্যের যন্ত্রণা নিয়ে চিন্তার সময় আমার কোথায়? সাবের বলল, মিতু, তুই আমাকে চা খাওয়াতে পারবি? না। কাজের মেয়েটাকে বলে আসতে পারবি তো, নাকি তাও পারবি না? তাও পারব না। আমি দোতলা থেকে মিস্টার জুলাইকে দেখব। একটা মানুষ বৃষ্টিতে ভিজছে, তার মধ্যে দেখার কি আছে? লোকটা পাথরের মতো বসে আছে, একটু নড়ছে না। কখন নড়ে সেটা দেখব। বারান্দার লাইটটা জ্বালিয়ে দাও তো ভাইয়া, লোকটার গায়ে আলো পড়ুক। সাবের বাতি জ্বালিয়ে দিতেই লোকটার উপর আলো পড়ল। সাবের বিরক্ত হয়ে বলল, তুই না বললি লোকটা পাথরের মতো বসে আছে, নড়ছে না? ওই তো নড়ছে। সত্যি তাই। লোকটা মাথার পানি ডান হাতে মুছছে। একবার ঘাড় ঘুরিয়ে সাবেরের দিকে তাকাল। মিতু, ভদ্রলোকের নাম কি বললি? মিস্টার জুলাই। আর 3 দিন পরে ওনার নাম হবে মিস্টার আগস্ট। আমি বোধহয় পুরোপুরি পাগল হয়ে গেছি, তোর কথাবার্তা কিছুই বুঝছি না। আর 3 দিন পর তার নাম মিস্টার আগস্ট হবে কেন? ভাইয়া, তোমার সঙ্গে আমি এত কথা বলতে পারবো না। তুমি কোনো কিছু বুঝিয়ে বললেও বোঝো না। মিতু বারান্দার এক কোণায় চলে গেল। এখান থেকে লোকটাকে ভালো দেখা যায়। সাবের নিচে গেল। সে নিচে নামল কাজের মেয়েটিকে চায়ের কথা বলার উদ্দেশ্যে। নিচে নেমে তা মনে রইল না। বাগানে নেমে গেল। মিস্টার জুলাইয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে ইচ্ছা করছে। 3 দিন পর তার নাম মিস্টার আগস্ট কেন হচ্ছে তা জানা দরকার। জেনে ফেলার একটা বিপদও আছে। মস্তিষ্কের মেমোরি সেলে ইনফরমেশনটা থেকে যাবে। অপ্রয়োজনীয় ইনফরমেশন। প্রয়োজনীয় ইনফরমেশন রাখার জায়গা টান পড়ে যাবে। বৃষ্টি এখন আর আগের মতো পড়ছে না, গুড়ি গুড়ি পড়ছে। লোকটা বসেই আছে। সাবের তার কাছাকাছি এগিয়ে গেল। বিস্ময় মাখা গলায় বলল, ভাই, আপনি কে? লোকটি ঘাড় ঘুরিয়ে পরিচিত ভঙ্গিতে তাকাল, যেন এই হাসির মধ্যেই তার পরিচয় লুকানো। সাবের বলল, আপনার নাম কি মিস্টার জুলাই? জি। আপনাকে একটা জরুরি কথা জিজ্ঞেস করতে এসেছিলাম, এখন মনে করতে পারছি না। লোকটি হাসি মুখে বলল, আপনি জিজ্ঞেস করতে এসেছিলেন 3 দিন পর আমার নাম মিস্টার আগস্ট কেন হবে? হ্যাঁ, তাই তাই। আপনি বুঝলেন কি করে? আপনি কি থট রিডিং জানেন? না, আপনি দোতলার বারান্দায় মিতুর সঙ্গে কথা বলছিলেন, আমি শুনতে পেলাম। উপর থেকে কথা বললে অনেক দূর পর্যন্ত শোনা যায়। আপনি বৃষ্টিতে ভিজছেন কি জন্যে? ভিজতে ভালো লাগছে, এই জন্যে ভিজছি। ঠান্ডা লাগবে তো। একবার ঠান্ডা লেগে গেলে বিরাট সমস্যায় পড়বেন। কোল্ড ভাইরাস আক্রমণ করবে, ইনফ্লুয়েঞ্জা, সেখান থেকে রেসপিরেটরি ট্র্যাঙ্ক ইনফেকশন। আমি একজন ডাক্তার। জানি, মিতু বলেছে। অবশ্যই আমি ডাক্তারের প্র্যাকটিস করছি না, কিছু মনে করতে পারি না, ভুলে যাই। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সোডিয়াম ইনটেক কতটুকু প্রয়োজন অনেকক্ষণ ধরে মনে করার চেষ্টা করছি, পারছি না। মনে রাখার চেষ্টা খুব বেশি করছেন বলেই এই সমস্যা হচ্ছে। আপনি এক কাজ করুন, ভুলে যাবার চেষ্টা করুন, এতে ফল হতে পারে। সাবের বিস্মিত হয়ে বলল, ভুলে যাবার চেষ্টা কিভাবে করব? মনে রাখার চেষ্টা যেভাবে করেন তার উল্টোভাবে করবেন। মনে রাখার চেষ্টা আমি কিভাবে করি? লোকটি এই উত্তরে হেসে ফেলল এবং প্রায় সঙ্গে সঙ্গে সাবেরের মনে পড়ল একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক 1 থেকে 2 গ্রাম খাবার লবণই যথেষ্ট, অথচ সে রোজ 10-12 গ্রাম খাবার লবণ খায়। সাবের বিস্মিত হয়ে বলল, মনে পড়েছে। লোকটি বলল, জানতাম মনে পড়বে। সাবের বলল, আপনাকেও ইন্টারেস্টিং মানুষ বলে মনে হচ্ছে। আচ্ছা, আপনি আমাকে একটা ব্যাপারে সাহায্য করতে পারবেন? ইংরেজি কবিতার 2টা লাইনে সুন্দর বাংলা করে দিবেন। রিমেম্বার মি হোয়েন আই এম গন অ্যাওয়ে, গন ফার অ্যাওয়ে ইন্টু দ্য সাইলেন্ট ল্যান্ড। সাবের তৎক্ষণাৎ বলল, মনে রেখো যখন চলিয়া যাব দূরে, নৈশব্দের দূর নগরীতে। লোকটি বলল, বাহ, সুন্দর তো। সাবের খানিকটা হকচুকে গেল। চট করে তার মাথায় এমন সুন্দর 2টা লাইন কি করে এলো সে বুঝতে পারছে না। লাইন 2টা মাথার থেকে চলে যাচ্ছে না, ঘুরপাক খাচ্ছে, আপনা আপনি অন্যরকম করে সাজানো হচ্ছে। যখন চলিয়া যাব দূরে, বহু দূরে,
নৈশব্দের দূর নগরীতে। 3 বার দূর শব্দটা ব্যবহার করায় মনে হচ্ছে অনেক অনেক দূরের কোনো জায়গার কথা বলা হচ্ছে, মানুষের চিন্তা এবং কল্পনার বাইরের কোনো নগরী, যে নগরী অস্পষ্ট এবং রহস্যময়। সাবের বলল, আপনার পাশে বসি খানিকক্ষণ। বসুন, বৃষ্টিতে ভিজে আবার অসুখ করবে না তো? ভাইরাস যদি ধরে, ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি ট্র্যাঙ্ক ইনফেকশন। ধরুক, কদিন আর বাঁচব? মরতে তো হবেই, তাই না? যেতে হবে অনেক দূরের দেশে, দূরে, বহু দূরে, নৈশব্দের দূর নগরীতে। সাবের বসল তার পাশে। দুজনই বৃষ্টিতে ভিজতে লাগল। মিতু জানলা থেকে পুরো ব্যাপারটা দেখছে। সে মনে মনে বলল, পাগলে পাগলে খুব মিল হয়েছে। মিতুর খুব হাসি পাচ্ছে। সে হেসে ফেলল, খিলখিল হাসি। মিস্টার জুলাই হাসির শব্দ শুনে তাকাল মিতুর দিকে। মিতুর আরও বেশি বেশি হাসি আসছে। জুবায়ের আসতে আসতে রাত 10টা বাজিয়ে ফেলল। ততক্ষণে বৃষ্টি থেমে আকাশ পরিষ্কার হয়ে গেছে। 2-1টা তারাও ওকে ঝুঁকি দিচ্ছে। জুবায়ের এশার দিকে তাকিয়ে লজ্জিত ভঙ্গিতে বলল, সরি, সময় মতোই রওনা হচ্ছিলাম। গাড়িতে উঠতে যাব, এক গেস্ট এসে উপস্থিত। এমন গেস্ট যে বলা যায় না, ভাই এখন যান, জরুরি কাজে যাচ্ছি। এশা বলল, এত সাফাই কাচ্ছ কেন? জরুরি কাজ তো কিছু না। জুবায়ের বিস্ময়ের ভঙ্গি করে বলল, দুজন একসঙ্গে বৃষ্টিতে ভিজব, এটা জরুরি না? কি বলছো তুমি? স্নান করব নিপবনে, ছায়াবিথি তলে, এটা যদি জরুরি না হয় তাহলে? তুমি কি খেয়ে এসেছ? না। ভালো করেছ, একসঙ্গে খাবো। তুমি কি এখনই খাবে? খাবার গরম করতে বলবো? বলো। এই ফাঁকে আমি চট করে তোমার মাতৃদেবীর সঙ্গে দেখা করে আসি। প্লিজ, এখন মাকে বিরক্ত করো না, মার মাথা ধরেছে। মা দরজা বন্ধ করে শুয়ে আছেন, এখন গেলেই মা রাগ করবেন। পৃথিবীর কেউ আমার উপর রাগ করতে পারে না। মা পারে। এখন তুমি মার ঘরে ঢুকলে মা তোমাকে ধমক দিয়ে বের করে দেবে। এটা ভালো হবে? তার চেয়ে চলো খাওয়া দাওয়া করা যাক। রাতের খাবার শেষ করে জুবায়ের সিগারেট ধরাতে ধরাতে বলল, চলো ছাদে যাই, ছাদে হাঁটাহাঁটি করে আসি। আফটার ডিনার ওয়াক এ মাইল। এশা বলল, পাগল, এখন ছাদে যাব কি? বৃষ্টিতে ছাদ পিছল হয়ে আছে। জুবায়ের খানিকটা গম্ভীর হয়ে গেল। এশা বলল, পান খাবে? পান এনে দেব? না। কি ব্যাপার, তুমি হঠাৎ এমন গম্ভীর হয়ে গেলে কেন? জুবায়ের বলল, তোমার ব্যাপারে আমার একটা অবজারভেশন আছে। তুমি কোনো নির্জন জায়গা আমার সঙ্গে থাকতে চাও না, এক ধরনের অস্বস্তি বোধ করো। এর কারণ কি বলো তো? একজন মৌলানার সামনে 3 বার কবুল বলিনি, এই কি কারণ? এশা বলল, কি বলছো এসব? হয়েছে কি তোমার? ছাদে যেতে চাচ্ছি না কারণ ছাদ পিছল হয়ে আছে। তারপরেও তুমি যদি যেতে চাও, খুব ভালো কথা, চলো যাই। পা পিছলে কোমর ভাঙলে কিন্তু আমাকে দোষ দেবে না। জুবায়ের বলল, যেদিন ছাদ শুকনো থাকে সেদিনও কিন্তু যেতে চাও না। গত সপ্তাহের কথা কি তোমার মনে আছে? তোমাকে বললাম চলো ছাদে যাই, তুমি বললে তুমি যাও, আমি আসছি। আমি অপেক্ষা করছি, তুমি এলে ঠিকই, মিতুকে সঙ্গে নিয়ে এলে। এসা বিরক্ত গলায় বলল, মিতু আমার সঙ্গে আসতে চাচ্ছিল, আমি কি করব? মিতুকে বলবো না তুই যেতে পারবি না? আমাকে একা একা যেতে হবে যাতে ওই অন্ধকারে ওই লোকটা আমাকে জড়িয়ে ধরতে পারে। লোকটাকে এই সুযোগ দিতে হবে কারণ 2 দিন পর সে আমাকে বিয়ে করছে। তুমি রেগে যাচ্ছ এশা? সরি। আশ্চর্য, তুমি এত চট করে রেগে যাও। দেখে একটা পান দাও তো খাই। এশা পান এনে দিল। জুবায়ের দ্বিতীয় সিগারেট ধরাতে ধরাতে বলল, আচ্ছা, ওই লোকের খবর কি? তার বাড়িঘরের কোনো খোঁজ পাওয়া গেছে? না। সারাদিনে সে করে কি? কিছুই করে না। আজ সন্ধ্যা থেকে বৃষ্টিতে ভিজেছে পুরো 4 ঘন্টা। খুবই সন্দেহজনক। সন্দেহজনক কেন? সে যে একটা অদ্ভুত কিছু এটা প্রমাণ করার চেষ্টা করছে। মনে হচ্ছে বিরাট ফ্রড। তোমাদের সাবধান থাকা উচিত। আমার মনে হয় না সে ফ্রড, বরং আমার মনে হয় একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। ইয়াং লেডি, ফর ইউর ইনফরমেশন, পৃথিবীতে ফ্রড মাত্রই ইন্টারেস্টিং ক্যারেক্টার হয়। বিরক্তিকর কোনো মানুষ ফ্রড হতে পারে না। আমি লোকটার সঙ্গে আলাপ করে আসি, আশা করি জেগে আছে। তুমি কি যাবে আমার সঙ্গে? এশা নাসূচক মাথা নাড়ল। জুবায়ের একাই রওনা হল। মিস্টার জুলাই জেগেছিল। বিছানায় বসে গভীর মনোযোগে ন্যাশনাল জিওগ্রাফি পত্রিকার পাতার দিকে তাকিয়ে আছে। জুবায়ের ঘরে ঢুকেই বলল, কেমন আছেন? জি ভালো। আমার নাম মোহাম্মদ জুবায়ের। আপনার নাম কি জানতে পারি? আমার নাম জুলাই। 3 দিন পর নাম বদল হবার সম্ভাবনা আছে। বসুন। বসব না, 2-একটা কথা জিজ্ঞেস করতে এসেছি। জিজ্ঞেস করুন। তবে আমার মনে হয় আপনার বেশিরভাগ প্রশ্নেরই জবাব দিতে পারব না।
জবাব দিতে পারবেন না এমন কোনো প্রশ্ন আমি আপনাকে করব না, তবে ইচ্ছা করে জবাব না দিলে তো কিছুই করার নেই। আমি যা জানি আপনাকে বলবো, অবশ্যই বলবো। পাগল সাজার চেষ্টা করছেন কেন? কথা ঠিক বুঝতে পারছি না। শুনলাম 4 ঘন্টা বৃষ্টিতে ভিজেছেন। আপনার এই কাজের পেছনে পাগল সাজার সূক্ষ্ম চেষ্টা লক্ষ্য করছি, কারণটা জানতে চাচ্ছি। মিস্টার জুলাই শান্ত গলায় বলল, আপনি বোধহয় একটা জিনিস জানেন না, পাগলরা কখনো বৃষ্টিতে ভেজে না। পানি আর আগুন, এই দুটা জিনিসকে পাগলরা ভয় পায়। এই দুটা জিনিস থেকে এরা অনেক দূরে থাকে। কখনো শুনবেন না কোনো পাগল পানিতে ডুবে মারা গেছে বা আগুনে ঝাঁপিয়ে পড়েছে। জুবাইর প্যান্টের পকেট থেকে সিগারেট বের করতে করতে বলল, আপনি কি সিগারেট খান? না। একটা খান আমার সঙ্গে, খেয়ে দেখুন কেমন লাগে। লোকটা সিগারেট নিল, আগুন ধরিয়ে টানতে লাগল। জুবাইর বলল, আপনার কয়েকটা জিনিস আমি মিলাতে পারছি না। 2 2 4 হচ্ছে না। আপনি বলছেন আপনার আগের কথা কিছুই মনে নেই, স্মৃতি বিলুপ্তি ঘটেছে, অথচ পাগল পানি এবং আগুন ভয় পায় এটা মনে আছে। একটা মনে থাকবে একটা মনে থাকবে না, তা কেমন করে হয়? লোকটা জবাব দিল না, নিজের মনে সিগারেট টানতে লাগল। জুবাইর চলে যাবার আগে এশাকে বলে গেল, সাবধান থাকবে, খুব সাবধান। খুবই সন্দেহজনক ক্যারেক্টার। তোমার বাবাকে বলবে অতি দ্রুত তিনি যেন লোকটাকে ডিসপোজ করার ব্যবস্থা করেন। লোকটার কোন একটা বদ মতলব আছে। এশা হাসতে হাসতে বলল, তোমার কি ধারণা কি করবে সে? গভীর রাতে আমাদের খুন করে পালিয়ে যাবে? বিচিত্র কিছু না, করতেও তো পারে। লোকটাকে দেখে খুনি খুনি মনে হয় না। ফর ইউর ইনফরমেশন ইয়াং লেডি, খুনিদের আলাদা কোনো চেহারা হয় না। ফর ইউর ইনফরমেশন ইয়াং ম্যান, রাত 11:15 বাজে। তোমার এখন চলে যাওয়া উচিত। আমি যাচ্ছি, কিন্তু আবার মনে করিয়ে দিচ্ছি, বি কেয়ারফুল, নেভার ট্রাস্ট এ স্ট্রেঞ্জার। সুরমা খেতে বসেছেন। খাবার ঘরে শুধু তিনি এবং মতিন সাহেব। সুরমা খাবার সময় কথাবার্তা বিশেষ বলেন না। কেউ কথা বললে এমনভাবে তাকান যেন বিরক্ত হচ্ছেন। মতিন সাহেব বললেন, মাথা ব্যথা কমেছে? সুরমা তার দিকে না তাকিয়ে বললেন, না। রোজ রোজ মাথা ধরে, এটা তো ভালো কথা না। একজন ডাক্তার দেখাও। সাধারণত চোখের কোনো প্রবলেম হলে মাথা ধরে। তোমার কি চোখের কোনো সমস্যা আছে? জানি না, থাকতে পারে। কাল আমার সঙ্গে চলো, আমার চেনা একজন চোখের ডাক্তার আছেন। কাল আসুক, তখন দেখা যাবে। সুরমা উঠে পড়লেন। পেটে খাবার পড়ে আছে। অল্প কিছু মুখে দিয়েছেন। তার বমি বমি আসছে। বেসিনে হাত ধুতে ধুতে বললেন, তোমার ওই লোকের কোনো গতি করতে পারলে? না। সে কি স্থায়ীভাবে এই বাড়িতেই থাকবে? না, তা কেন, কয়েকটা দিন দেখি। কয়েকটা দিন দেখে বিদায় করে দেব। মিতুর সঙ্গে মাখামাখি করে, এটা আমার পছন্দ না। মিতুকে নিষেধ করে দিও। তোমার ছেলেমেয়েরা কেউ আমার কথা শুনে না, ওদের কিছু বলতে ইচ্ছা করে না। হরিপ্রসন্নবাবু এসেছেন, জানো? এসা বলেছে। কি জন্য এসেছেন তা জানো? না। সুরমা কঠিন মুখে বললেন, কোথাও থাকার জায়গা নেই বলে এসেছেন। তাঁর ধারণা তিনি অল্প কিছুদিন বাঁচবেন, সে অল্প কিছুদিন এই বাড়িতে থাকতে চান। তুমি না করে দিয়েছ তো? আমি না করব কেন? অপ্রিয় কাজগুলি তুমি সবসময় আমাকেই দিয়ে করাতে চাও, এটা ঠিক না। তোমার যদি কিছু বলার থাকে তুমি বলবে। হরিপ্রসন্ন বাবুর সঙ্গে মতিন সাহেবের যোগাযোগের একমাত্র সূত্র হচ্ছে মতিন সাহেবের বড় মেয়ে নিশা। হরিবাবু নিশাকে কিছুদিন অঙ্ক শিখিয়েছেন। নিশার কোনো শিক্ষকই বেশি দিন পছন্দ হয় না, তাকেও পছন্দ হয়নি। সে 2 মাস অঙ্ক করেই বলল, বাবা, ওনাকে বদলে দাও। মতিন সাহেব বলেছিলেন, কেন মা, এত ভালো টিচার? নিশা ঘাড় বাঁকিয়ে বলল, উনি কেমন করে জানি তাকান, আমার ভালো লাগে না। মতিন সাহেব বিস্মিত হয়ে বললেন, কেমন করে তাকান? আমি তোমাকে বলতে পারবো না। মতিন সাহেবের বিস্ময়ের সীমা রইল না। তার মনটা খারাপ হয়ে গেল। তিনি হরিবাবুকে ছাড়িয়ে দিলেন। মজার ব্যাপার হচ্ছে, হরিবাবু কখনো কোনো বিশেষভাবে নিশার দিকে তাকাননি। তার মুখে মা জননী ছাড়া অন্য কোনো ডাকও ছিল না। 60 বছর বয়সী একজন বৃদ্ধ ক্লাস 10-এর একটা বাচ্চা মেয়ের দিকে বিশেষ ভঙ্গিতে তাকানোর প্রশ্নও ওঠে না। সেই সময় নিশার ধারণা হয়ে গিয়েছিল পৃথিবীর সব পুরুষই তার দিকে বিশেষভাবে তাকায়, তার সঙ্গে ভাব করার চেষ্টা করে। হরিবাবু চলে গেলেও তিনি এ বাড়িতে আসা যাওয়া বন্ধ করেন না। প্রায়ই দেখা যায় বসার ঘরে চুপচাপ বসে আছেন। নিশাকে খবর পাঠাতেন, সে ঘাড় বাঁকিয়ে বলতো, আমি যেতে পারবো না। কেন আসে শুধু শুধু? ভদ্রলোককে অনেকক্ষণ একা বসে থাকতে হতো। শেষ পর্যন্ত নিশা অবশ্যই আসত, শুধু আসত না, হাসি মুখে অনেকক্ষণ গল্প করত।
হরিবাবুর নিকট বা দূর কোনো আত্মীয় স্বজন ছিল না। স্ত্রী মারা গেছেন যৌবনে, বিয়ের 1 বছরের মাথায়। 2 ভাই পার হয়ে গেছেন ইন্ডিয়া। তিনি বাসাবো এলাকায় টিনের 2 কামরা একটা ঘরে 20 বছর একাই কাটিয়ে দিয়েছেন। ফরিদা বিদ্যায়তনের শিক্ষক ছিলেন। চাকরি থেকে অবসর নেবার পর ভয়াবহ সমস্যায় পড়ে গেলেন। প্রাইভেট স্কুল, পেনশনের ব্যবস্থা নেই। প্রভিডেন্ট ফান্ডের টাকাও পুরোটা পেলেন না। যা পেলেন তাও দ্রুত শেষ হয়ে গেল। গৃহশিক্ষকতা করার ক্ষমতা নেই। ছাত্রছাত্রী কেউ আসেও না। বয়সের নানান আদি ব্যাধিতে পুরোপুরি কাবু হয়ে গেলেন। একমাত্র কাজ দাঁড়ালো পুরনো ছাত্রছাত্রীকে খুঁজে বের করে তাদের সঙ্গে কিছুদিন করে থাকার ব্যবস্থা করা যায় কিনা সেই চেষ্টা করা। বাসাবোর বাড়িটি 6 মাস আগে ছেড়ে দিয়েছেন। বাসা ধরে রাখার কোনো অর্থ হয় না। তার হাত শূন্য। অর্থ এবং বৃত্তের মধ্যে আছে তার স্ত্রীর কানের একজোড়া দুল। স্ত্রীর মৃত্যুর পর সে দুলজোড়া তিনি নিজের হাতে স্ত্রীর কান থেকে খুলে রেখেছিলেন। মতিন সাহেবের বাড়িতে তিনি খুব ভয়ে ভয়ে উঠে এসেছেন। এখনও মতিন সাহেবের সঙ্গে তাঁর দেখা হয়নি। কয়েকটা দিন এই বাড়িতে থাকতে চান। এই প্রসঙ্গে মতিন সাহেবের সঙ্গে কিভাবে আলাপ করবেন তা অনেকবার মনে মনে ভেবে রেখেছেন। সমস্যা হচ্ছে বয়সের কারণেই বোধহয় ভেবে রাখা কথা তিনি কখনো ঠিকমতো বলতে পারেন না। তাছাড়া মতিন সাহেব লোকটিকেও তিনি ভয় পান। জীবনের শেষ পর্যায়ে এসে অর্থ বিত্তবান সব মানুষকেই তিনি ভয় করা শুরু করেছেন। হরিবাবু বারান্দায় বসেছিলেন। এরশা তাঁকে ডেকে নিয়ে গেল। বসার ঘরে মতিন সাহেব তার জন্য অপেক্ষা করছেন। হরিবাবু মনে মনে গীতার শ্লোক বলতে লাগলেন। তমসো মা জ্যোতির্গময়, মৃত্যের মা মৃতঙ্গময়। হে ঈশ্বর, আমাকে অন্ধকার থেকে আলোকে নিয়ে যাও, মৃত্যু থেকে অমৃত্যুতে। মতিন সাহেব বললেন, বসুন। হরিবাবু বসলেন। শুনলাম কিছুদিন এখানে থাকতে চান। জি। ব্যাপারটা কি? হরিবাবু ভেবে রাখা কথা দ্রুত মনে করার চেষ্টা করলেন। কোনো কিছুই মনে পড়ল না। নিজের অভাবের কথা বলতে পারলেন না। মাথার ভেতর গীতার শ্লোক ঘুরতে লাগল। তমসো মা জ্যোতির্গময়, মৃত্যের মা মৃতঙ্গময়। কতদিন থাকতে চান? এই অল্প কটা দিন। আমার আয়ু শেষ। যাওয়ার জায়গা নাই। আত্মীয় স্বজন কেউ নেই। খুড়তো এক ভাই থাকে পাটনায়, তার ঠিকানা জানি না। আমি বরং আপনাকে কিছু অর্থ সাহায্য করি। একজন মানুষকে রাখার অনেক সমস্যা, বুঝতেই পারছেন। হরিবাবু বিড়বিড় করে গীতার শ্লোক বললেন। মতিন সাহেব বিস্মিত হয়ে বললেন, এসব কি বলছেন? গীতার একটা শ্লোক। বয়স হয়ে গেছে, এখন ঠিকমতো কিছু ভাবতেও পারি না, বলতেও পারি না। আপনাকে আমি বেশি দিন যন্ত্রণা দেব না। কয়েকটা দিন আমার প্রতি দয়া করুন। আমি রোজ সকালে উঠে ঈশ্বরের কাছে মৃত্যু প্রার্থনা করি। ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। আমার সময় আগত প্রায়। ঈশ্বর প্রার্থনা শুনেছেন তা কি করে বুঝলেন? এটা বোঝা যায়। মতিন সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, আচ্ছা থাকুন। আপনি কি আমাকে থাকতে বললেন? হ্যাঁ, বললাম। মতিন সাহেব এশাকে বলেছিলেন, ওই লোকটার ঘর হরিবাবুকে দিয়ে দে। এশা বলল, মিস্টার জুলাইয়ের ঘর? সে তো এখনো যায়নি। ওই ঘরে আরেকটা খাট দিয়ে দে, তাহলেই তো হলো। প্রত্যেকের আলাদা ঘর লাগবে নাকি? হরিবাবু বললেন, আপনি আমাকে কিছু বললেন? না, আপনাকে কিছু বলিনি। হরিবাবুর জায়গা হল মিস্টার জুলাইয়ের সঙ্গে। প্রথম রাত আনন্দে তিনি ঘুমোতে পারলেন না। মিতু বলল, আজ থেকে তোমার নাম মিস্টার আগস্ট। লোকটি হাসল। মিতু বলল, তোমার খুশি লাগছে না? নতুন নাম পেয়ে গেছ? হ্যাঁ, খুশি লাগছে, খুব খুশি। বৎসরে 12টা নাম ঘুরে ঘুরে আসবে। তার চেয়েও ভালো হতো যদি 1, 2, 3, 4 এইভাবে নাম রাখা হতো। যেমন যেদিন একটা শিশুর জন্ম হল সেদিন তার নাম 1, পরের দিন তার নাম 2, তার পরের দিন 3, এইভাবে চলতে থাকবে। প্রতিদিন নতুন নাম। এতে অনেক সুবিধা। কি সুবিধা? কেউ যখন নাম বলবে সঙ্গে সঙ্গে তুমি বুঝবে এই পৃথিবীতে সে কতদিন বাঁচল। এটা জানা থাকা দরকার। দরকার কেন? দরকার এই জন্যে যে নাম শোনামাত্র তুমি বুঝবে এই পৃথিবীতে সর্বমোট কতগুলি সূর্যাস্ত তুমি দেখেছ। মিতু খানিক্ষণ চুপচাপ বসে রইল। ব্যাপারটা তার ভালো লাগছে। সে নিজের নাম বদলে ফেলবে কিনা ভাবছে। বদলে ফেললে হয়, কেউ আবার রাগ করবে না তো। মিস্টার আগস্ট মিটিমিটি হাসছে। মিতু বলল, আপনি হাসছেন কেন? তুমি তোমার নাম বদলে ফেলতে চাচ্ছ, ওই জন্যে হাসছি। কে বলল আপনাকে নাম বদলাতে চাচ্ছি?
কে কি ভাবছে তা আমি অনুমান করতে পারি। তুমি তোমার জন্ম তারিখ বলো, আমি ঠিক করে দেব তোমার নাম কি হবে। আমার জন্ম 11 মার্চ। কোন সনে জন্ম সেটা বলো। মিতু বলল। লোকটা সঙ্গে সঙ্গেই বলল, তোমার নাম হল 3654। আগামীকাল আমার নাম হবে 3655। হ্যাঁ। মিতু নতুন নামের আনন্দ চোখে মুখে নিয়ে ঘর থেকে বেরুল। সবাইকে ব্যাপারটা জানানো দরকার। বাসার সবাই তো জানবেই, স্কুলের বন্ধুদেরও জানাতে হবে। আজ ছুটির দিন হয়ে মুশকিল হয়ে গেছে। ছুটির দিন না হলে সব বন্ধুদের একসঙ্গে বলা যেত। এখন বলতে হবে টেলিফোনে। ভাগ্যিস তার একটা টেলিফোন বই আছে। সে বইয়ে সে সবার টেলিফোন নাম্বার লিখে রেখেছে। অবশ্যই যাদের সঙ্গে ঝগড়া হয় তাদের নাম এবং টেলিফোন নাম্বার কেটে দেয়া, ঝগড়া মিটমাট হলে আবার লেখে। মিতু তার টেলিফোনের বই নিয়ে বেশ কিছু টেলিফোন করল। হ্যালো সমী, আমি মিতু। কেমন আছিস ভাই? ভালো। আজ থেকে আমি আমার নাম বদলে ফেলেছি। এখন আমার নাম 3654। ধ্যাত ধ্যাত না, সত্যি। আগামীকাল আমার বয়স হবে 3655। আমার যতদিন বয়স সেটাই আমার নাম। এতে সুবিধা কি জানিস? এতে সঙ্গে সঙ্গে বোঝা যাবে এ জীবনে আমি কটা সূর্যাস্ত দেখেছি। মিতু, তুই পাগলের মতো কথা বলছিস কেন? তোর কি জ্বর হয়েছে? মিতু বলে তুই আমাকে আর ডাকবি না ভাই। আমার যা নাম তাই ডাকবি, 3654। আচ্ছা ভাই, রাখলাম। মিতু সব মিলিয়ে 4টা টেলিফোন করল। পঞ্চমটা করতে যাচ্ছে তখন মতিন সাহেব তাকে কাছে ডাকলেন। হাসি মুখে বললেন, হচ্ছে কি মিতু? মিতু লজ্জিত গলায় বলল, কিছু না বাবা। টেলিফোনে কি বলছিস? আমি খবরের কাগজ পড়তে পড়তে শুনলাম। যদিও অন্যের টেলিফোন কনভারসেশন শোনা খুবই অনুচিত, মনের ভুলে শুনে ফেলেছি। তুমি কি বলছো বন্ধুদের? এখন থেকে আমার নতুন নাম বাবা। এক একটা দিন আসবে আমার নাম বদলে যাবে। এই বুদ্ধি কার? মিস্টার আগস্ট আমাকে বলেছেন। মতিন সাহেবের মুখ একটু যেন গম্ভীর হল। মুখের গাম্ভীর্য ঝেড়ে ফেলে বললেন, আচ্ছা ঠিক আছে, এশাকে বলো আমাকে চা বানিয়ে দিতে। মিতু চায়ের কথা বলতে গেল। মতিন সাহেব খবরের কাগজ হাতে লোকটার খোঁজে গেলেন। সে ঘরে নেই, কাঁঠাল গাছের নিচে বসে আছে। মতিন সাহেব মন্টুর ঘরে উকি দিলেন। সকাল 11টা বাজে। মন্টুর ঘুম ভেঙেছে। সে বিছানায় শুয়ে শুয়ে দাঁত ব্রাশ করছে। কেউ বিছানায় শুয়ে দাঁত ব্রাশ করতে পারে তা তার ধারণার বাইরে ছিল। মন্টু দুলাভাইকে দেখে উঠে দাঁড়াল। দুলাভাই, কিছু বলবেন? হ্যাঁ। তুমি বিছানায় শুয়ে শুয়ে দাঁত মাজো এটা জানতাম না। এটা নতুন শুরু করেছি দুলাভাই। রাতে শোবার আগে টুথপেস্ট লাগিয়ে মাথার কাছে রেখে দিই। দাঁতটাত মেজে একেবারে ফ্রেশ হয়ে বিছানা থেকে নামি। ভালো। কি বলতে এসেছেন দুলাভাই? তুমি ওই লোকটাকে কোথাও ছেড়ে দিয়ে আসতে পারবে? কোনো খোঁজ তো পাওয়া যাচ্ছে না। আর কতদিন রাখব? সে যে নিজ থেকে চলে যাবে তারও লক্ষণ দেখছি না। আমি বরং এক কাজ করি, লোকটাকে কড়া করে বলি, গেট আউট। মামদোবাজি শুরু করেছ? পরের বাড়িতে খাচ্ছ দাচ্ছ ঘুমোচ্ছ? স্টপ ইট, বিদায় হও। এসব বলার দরকার নেই। লোকটাকে যেখান থেকে তুলে এনেছিলাম সেখানে রেখে এসো, গাড়ি নিয়ে যাও। আরেকটা কথা, লোকটাকে না জানানো ভালো যে তুমি তাকে রেখে আসতে যাচ্ছ। জানালে অসুবিধা কি? লোকটার আজ যে এই অবস্থা তার জন্য আমি নিজেকে দায়ী মনে করছি। আমার মধ্যে অপরাধবোধ আছে। আপনি যা বলবেন তাই করব দুলাভাই। বিড়ালের বাচ্চা যেমন ছেড়ে দিয়ে আসে ঠিক তেমনই ছেড়ে দিয়ে আসব। বেটা আবার গন্ধ শুকে চলে না আসে। মতিন সাহেব ইতস্তত করে বললেন, যা করবে চুপচাপ করবে। বাসার কাউকে কিছু জানানোর দরকার নেই। বিশেষ করে মিতু যেন কিছুই না জানে। কেউ কিছু জানবে না দুলাভাই, আমার উপর বিশ্বাস রাখেন। রাতের অন্ধকারে মাল পাচার করে দেব। এশা দোতলার বারান্দা থেকে দেখল লোকটা কাঁঠাল গাছের নিচে মোটা একটা বই নিয়ে বসে আছে। কি বই এত মন দিয়ে পড়ছে? একবার ভাবল নিচে নেমে জিজ্ঞেস করবে। পর মুহূর্তে মনে করল কি দরকার। এশা সাবেরের ঘরে ঢুকল। 3 দিন ধরে সে জ্বরে ভুগছে। লোকটার সঙ্গে সে ঘণ্টাখানিক বৃষ্টিতে ভিজেছিল। লোকটার কিছু হয়নি, তার ঠান্ডা লেগে গেল। সেখান থেকে হল টনসিলাইটিস। এখন বুকে ব্যথা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এশা বলল, শরীর কেমন দাদা? সাবের বিরস মুখে বলল, সুবিধার মনে হচ্ছে না। গায়ে টেম্পারেচার আছে, ক্ষীণ সম্ভাবনা আছে নিউমোনিয়া টার্ন নেবে। ডাক্তার ডাকাও, ডাক্তার ডাকিয়ে চিকিৎসা করাও। ডাক্তার কি ডাকব? আমি নিজেই ডাক্তার না। বেশ,
তুমি নিজেই প্রেসক্রিপশন লিখে ওষুধ আনাও, ওষুধ এনে খাও। খাবো, একটু টাইম নিচ্ছি, দেখছি। কি দেখছ? অসুখটা কোন দিকে টার্ন নিচ্ছে তাই দেখছি। মিস্টার আগস্ট আমাকে বলেছেন কোনো অসুখ সম্পর্কে পুরোপুরি জানার একটা উপায় অসুখটা নিজের হওয়া। এখন চট করে ওষুধ খেয়ে রোগ সারিয়ে ফেললে আমি জানব কি? মিস্টার আগস্ট এখন তোমাকে ডাক্তারি শেখাচ্ছেন? তা না, শিখতে সাহায্য করছেন। সাহায্যটা আমার খুব কাজে আসছে। সাহায্য করার এই তো নমুনা। সবগুলি অসুখ নিজের হতে হবে? তা ঠিক। ক্যান্সার সম্পর্কে জানার জন্য তাহলে তোমার ক্যান্সার হওয়া দরকার? অবশ্যই দরকার। তোমার শিক্ষাগুরু মিস্টার আগস্ট কি বিনা পয়সায় তোমাকে শেখাচ্ছেন, না যৎকিঞ্চিৎ ফি নিচ্ছেন? ফিটি কিছু না, ইন রিটার্ন আমি ওনাকে ইংরেজি শেখাচ্ছি। তার স্মৃতিশক্তি খুব ভালো, দ্রুত শিখে ফেলেছেন। এখন ওনাকে বলেছি শব্দভাণ্ডার বাড়াতে, ডিকশনারি মুখস্থ করতে বলেছি। ডিকশনারি মুখস্থ করতে বলেছ? হ্যাঁ। আমার যেমন স্মৃতিশক্তি বলে কিছু নেই, ওনার আবার উল্টো ব্যাপার, অসম্ভব ভালো স্মৃতিশক্তি। এর কারণও খুঁজে বের করেছি। কি কারণ? কারণ হলো ওনার আগের কোনো স্মৃতি নেই। ব্রেইনের মেমোরি সেল সব খালি। সেই খালি জায়গাগুলিতে উনি ইনফরমেশন ঢুকিয়ে রেখে দিচ্ছেন। এশা উঠে দাঁড়াল। সাবের বলল, তুই একটা কাজ করবি এশা, ওনাকে এখানে পাঠাবি। এশা অবাক হয়ে বলল, এখানে? বাইরের একজন মানুষকে তুমি দোতলার শোবার ঘরে নিয়ে আসবে? উনি তো আসেন প্রায়। এশা বিস্মিত হয়ে বলল, প্রায় আসেন মানে? গভীর রাতে আসেন। তোরা সবাই যখন ঘুমিয়ে থাকিস তখন আসেন। গল্পগুজব করি। কাল রাতে ৩টার দিকে এসেছিলেন। দাদা শোনো, আর কখনো তুমি তাকে এখানে আসতে বলবে না, কখনো না। তুই রাগ করছিস কেন? চমৎকার একজন মানুষ, চমৎকার মানুষ হোক আর না হোক, তুমি তাকে আসতে বলবে না। আমি আসতে বলি না তো, উনি নিজে নিজেই চলে আসেন। নিজে নিজেই চলে আসেন? কি বলছো তুমি এসব? আমার কথা বিশ্বাস না হলে তুই নিজেই ওনাকে জিজ্ঞেস করে আয়। এশা নিচে নেমে গেল। মনে মনে ঠিক করে রাখল কঠিন কিছু কথা বলবে, বাড়ি থেকে চলে যেতেও বলবে। মনে হচ্ছে এই লোকটা সমস্যা সৃষ্টি করবে, হয়তো ইতিমধ্যে করেও ফেলেছে। মিতু বলছে তার নাম ৩৬৫৪। এই নামে না ডাকলে সে কথা বলছে না। এসবের কোনো মানে হয়? এশাকে দেখে লোকটা উঠে দাঁড়াল। তার হাতে সত্যি সত্যি একটা ডিকশনারি, ইংলিশ টু বেঙ্গলি অভিধান। লোকটা বলল, কেমন আছেন? এশা কঠিন মুখে বলল, ভালো। আপনি মনে হচ্ছে আমার উপর রাগ করেছেন। রাগের ব্যাপার না, আপনার সঙ্গে আমি কয়েকটা কথা বলতে চাই। রাগ নিয়ে কথা বললে কথাগুলি গুছিয়ে বলতে পারবেন না। রাগ দূর করে কথাগুলি বলুন। কথা বলা শেষ হবার পর আবার রাগ করুন। তা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আচ্ছা, আমি বরং আপনার রাগ কমানোর ব্যাপারে সাহায্য করি। আমি এমন কিছু বলি যাতে আপনার রাগ কমে যায়। বলুন। আমি ডিকশনারিটা মুখস্থ করে ফেলেছি। এশা বিরক্ত গলায় বলল, আপনি ডিকশনারি মুখস্থ করেছেন, খুবই ভালো কথা। এতে আমার রাগ কমবে কেন? ডিকশনারি মুখস্থ করেছি আপনার জন্যে। আমার জন্যে মানে? আমি ইংরেজি জানি না শুনে আপনার মন খারাপ হয়েছিল। তখনই আমি ঠিক করলাম ইংরেজি শিখব, আপনাকে খুশি করব। আমি আপনার মুখ দেখেই বুঝতে পারছি আপনি খুশি হয়েছেন। এখন বলুন কি বলতে চান। এখানে বসুন, তারপর বলুন। আপনি মিতুর নাম বদলে দিয়েছেন? আমি বদলাইনি, সে নিজের আগ্রহেই বদলেছে। আপনার ধারণা সংখ্যা দিয়ে নামের এই আইডিয়া একটা ব্রিলিয়ান্ট আইডিয়া। হ্যাঁ। সমস্যাগুলি ভেবে দেখেছেন? সবার হবে একরকম নাম। এটাই কি ভালো না? সব মানুষই তো আসলে এক। আমরা নানানভাবে একজন মানুষকে অন্যের থেকে আলাদা করি, তার ভিন্ন ভিন্ন নাম দিই। সংখ্যাবাচক নাম হলে আমরা বুঝব মানুষ আসলে একই রকম, শুধু সংখ্যার বেশ কম। এসা খানিকটা বিভ্রান্ত হয়ে গেল। তৎক্ষণাৎ কোনো যুক্তি তার মনে এলো না। সে নিজেকে সামলে নিয়ে বলল, নাম মনে রাখাও একটা সমস্যা হবে। ধরুন মিতুর সঙ্গে 10 দিন আপনার দেখা হলো না, তার নামেই 10 দিনে পাল্টে গিয়ে হল ৩৬৬৪। আপনার মনে থাকবে? থাকা উচিত। যে মনে রাখতে পারবে না, বুঝতে হবে তার মনে রাখার প্রয়োজন নেই। আপনি খুবই অদ্ভুত কথা বলছেন। এসব কথাবার্তার একটি উদ্দেশ্য, আপনি আমাদের বিভ্রান্ত করতে চেষ্টা করছেন। ঠিক করে বলুন তো আপনি কে? আমি মিস্টার আগস্ট। প্লিজ দয়া করে বলুন আপনি কে। লোকটা মুখ টিপে হাসতে লাগল। এশা শান্ত গলায় বলল, গভীর রাতে আপনি দাদার ঘরে যান। কেন যান? ও আমাকে ডাকে তাই যাই। যে আপনাকে ডাকবে আপনি তার কাছেই যাবেন? হ্যাঁ। আপনি কে বলুন তো? সত্যি করে বলুন তো আপনি কে? আমি জানি না, বিশ্বাস করুন, আমি জানি না। আপনি নিশ্চয়ই দাবি করেন না
যে আপনি একজন দেবদূত, আকাশ থেকে পড়েছেন। কি যে বলেন, দেবদূত হতে যাব কেন? এশা গলার স্বর নামিয়ে বলল, সায়েন্স ফিকশনের কোনো ক্যারেক্টার না তো? আপনার কথাটা বুঝতে পারছি না। সায়েন্স ফিকশনে এরকম প্রায় পাওয়া যায়। ভবিষ্যতের একজন মানুষ টাইম মেশিনে করে অতীতে চলে এসেছেন। আপনি তেমন কেউ না তো? ম্যান ফ্রম দি ফিউচার? না, তা না। তবে তবে কি? হলে মন্দ হতো না। লোকটি মুখ টিপে হাসল। সে তাকিয়ে আছে একদৃষ্টিতে। তার চোখ কালো, তবু কালো চোখেও কোথায় যেন নীলচে ভাব আছে। এশার কেন জানি ভয় ভয় করতে লাগল, যদিও সে জানে ভয়ের কোনোই কারণ নেই। কাঁঠাল গাছের নিচে বসে থাকা লোকটি আধা পাগল ধরনের মানুষ। এই ধরনের মানুষ নিজস্ব ভঙ্গিতে কিছু কথাবার্তা বলে, যেসব কথাবার্তা সাধারণ মানুষের কাছে অস্বাভাবিক মনে হয়। এশা, জি। তুমি কি একটু পরীক্ষা করে দেখবে আমি ডিকশনারিটা পুরোপুরি মুখস্থ করতে পেরেছি কিনা? আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আচ্ছা, আর বলব না। আপনি কি দয়া করে দু একটা কঠিন ইংরেজি শব্দ জিজ্ঞেস করবেন? আমি দেখতে চাই ডিকশনারি মুখস্থ করতে পারলাম কিনা। এশা কিছু না বলে উঠে চলে গেল। লোকটা আবার ডিকশনারি খুলে বসল। তার গায়ে চৈত্র মাসের কড়া রোদ এসে পড়েছে। সেদিকে তার ভ্রুক্ষেপও নেই। ঘণ্টাখানিক এইভাবেই পার হল। তখন মন্টুকে শীষ দিয়ে আসতে দেখা গেল। সে উৎসাহের সঙ্গে বলল, ব্রাদার, কি করছেন? কিছু করছি না। রোদে তো ভাজা ভাজা হয়ে গেলেন, চলুন ঘুরে আসি। কোথায়? আরে ব্রাদার, চলুন না। গাড়ি করে যাব, গাড়ি করে ফিরে আসব, গায়ে হাওয়া লাগবে। চলুন। আপনার সঙ্গে আমার এখনো পরিচয় হয়নি। আমার সমস্যা কি জানেন? আমি আগ বাড়িয়ে লোকের সঙ্গে কথা বলতে পারি না। কেউ আমার সঙ্গে কথা বলতে এলে খুবই ভালো কথা, কথা বলবো, সেদে চা খাওয়াবো, সিগারেট অফার করব। কেউ নিজের থেকে আমার কাছে না এলে আমি ভুলেও কিছু বলবো না। গাড়িতে উঠতে উঠতে মিস্টার আগস্ট বলল, আমরা যাচ্ছি কোথায়? মন্টু দরাজ গলায় বলল, চলুন না ভাই, শালবন দেখে আসি। চৈত্র মাসে শালবনের একটা আলাদা বিউটি আছে। রাস্তা ফাঁকা, গাড়ি চলছে ঝড়ের গতিতে। লোকটি পেছনের সিটে চোখ বন্ধ করে পড়ে আছে। মন্টু খানিক্ষণ অস্বস্তি বোধ করছে। একটা বিড়াল দূরে কোথাও ছেড়ে দিয়ে আসা এক কথা, আর একটা জলজ্যান্ত মানুষ ছেড়ে দিয়ে আসা ভিন্ন কথা। কেমন যেন খুঁত খুঁত করছে। মন্টু উঁচু গলায় বলল, ব্রাদারের কি ধূমপানের অভ্যাস আছে? জি না। বেঁচে গেছেন। অসম্ভব পাজি নেশা, টাকা নষ্ট, স্বাস্থ্য নষ্ট। আমার 1.5 প্যাকেটের মতো লাগে। আগে 2 প্যাকেট লাগত, কমিয়ে 1.5 করেছি। লোকটি জবাব দিল না। সম্ভবত ঘুমিয়ে পড়েছে। মন্টু একের পর এক সিগারেট টেনে যেতে লাগল। সে বুঝতে পারেনি তার এতটা অস্বস্তি লাগবে। শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস 2 দুয়ারি। পড়ছিলাম এর প্রথম পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।